and তার জন্য তোমার একটা বড় স্বপ্ন, তোমার মায়ের একটা বড় স্বপ্ন তোমাকে কম্প্রোমাইজ করতে। বাবা ছিলেন পুলিশ ইন্সপেক্টর, মা হোম মেকার ছিলেন। খুব খুশি একটা সরকারি চাকরি পেয়েছি। যাই হোক, চাকরির জন্য তখন কলকাতা শহরে আমাদের আপ ডাউন করতে হচ্ছিল। जिंदगी छोटी नहीं होती है, लोग जीना ही देरी से शुरू करते हैं। जब तक रास्ते समझ में आते हैं तब तक লটনে কা ওয়াক্ত হো যাতা। হ্যালো এভরিওয়ান, ইরফান খানের এই ছোট্ট কোটটা দিয়ে আজকে আমরা শুরু করব আমাদের লাইফ র অ্যান্ড রিয়েল এপিসোড। আমাদের জীবনে অনেক ছোট বড় স্বপ্ন থাকে যেগুলো কখনো পূর্ণ হয়, কখনো পূর্ণ হয় না। বাট এই ছোট ছোট জিনিসগুলো আমাদের অনেক সময় রিয়ালাইজ করতে পুরো জীবন কেটে যায়। আজকে এই ছোট বড় কিছু স্বপ্ন নিয়ে, কিছু পাওয়া, কিছু না পাওয়ার কথা নিয়ে আমি কথা বলবো। আমার প্রিয় কাকিমা সিডনিতে এসেছেন বেড়াতে, অ্যান্ড তার নাম রুবি মুখার্জি। চলুন তার কাছ থেকে জেনে নেই তার জীবনের ছোট বড় স্বপ্ন, পাওয়া না পাওয়া সমস্ত গল্প। হ্যালো কাকিমা, ওয়েলকাম টু মাই শো লাইফ র অ্যান্ড রিয়েল। চলো তাহলে তোমার কথা শুনি আজকে। চলো, আমি তোমার কথা দিয়ে শুরু করছি। ইরফান খানের যে কোটেশনটা বললে, সত্যি করে মানুষের জীবন তো নানা রকম রঙিন হয়, আবার সাদাও হয়। সুতরাং সব পেলে ব্যর্থ জীবন। সুতরাং সব পাওয়ার দরকার নেই। যেটা মনে আছে সেটা থাক, আর যেটা পেয়েছি তার জন্য আনন্দ করি। একদম। আর যেটা পেলাম না তার জন্য দুঃখ লিখে লাভ নেই। খুব ভালো বলেছো কাকিমা। নাইবা পেলাম সব কিছু, না পাওয়ারও একটা সুখ আছে। আমি পেলাম না জিনিসটা, তার প্রতি আকাঙ্ক্ষাটা কিন্তু রয়ে গেল, ভালোবাসাটা রয়ে গেল। আর যেটা পেলাম সেটা তো পেলামই, তার সেটা পাওয়ার জন্য যে আলাদা আনন্দ সব কিছু আমি অনুভব করলাম। আর যেটা পেলাম না তার জন্য যে না পাওয়ার যে একটা দুঃখ শুধু হয় না, কিন্তু সেটা না পাওয়ার জন্য তার সিগনিফিকেন্স যেটা আছে, না পাওয়ার যে একটা মানে পেতে চাইছি অথচ পেলাম না, তারও কিন্তু একটা ফিলিং আছে, তারও কিন্তু একটা অনুভূতি আছে। একদম সেই অনুভূতিটাই থাক। যদি পরজন্ম বলে কোনো ব্যাপার থাকে তখন না হয় পাবো। খুব ভালো কথা বলেছো কাকিমা। আমি তোমার কাছে জানতে চাই তোমার জীবনের শুরুটা, তোমার আর্লি লাইফ, তোমার জন্ম, তোমরা ক ভাই বোন, তোমার ফ্যামিলি যদি একটু বলো। আমার জন্ম বর্ধমানে, আমরা 4 বোন। বাবা ছিলেন পুলিশ ইন্সপেক্টর, মা হোম মেকার ছিলেন। আমাদের পড়াশোনা সব কিছুই বর্ধমানেই হয়েছে। আচ্ছা আচ্ছা। স্কুল শেষ করে কলেজে ঢুকলাম, কলেজ শেষ করে তারপরে চাকরির জন্য তখন তো এত কিছু আমাদের অ্যাম্বিশন কিন্তু ছিল না সেই সময়কার কথাতে বলছি, যে কিছু একটা কোনো সরকারি চাকরি পেলে পরে আমরা খুব মানে তখনকার দিনে ছেলেমেয়েরা পড়তে যেত আর কি, যে খুব খুশি একটা সরকারি চাকরি পেয়েছি। যাই হোক, চাকরির জন্য তখন কলকাতা শহরে আমাদের আপ ডাউন করতে হচ্ছিল। কাকিমা আমি তো তোমার সম্বন্ধে অনেকটাই জানি, তারপরও আজকে তোমাকে কাছে জানতে চাই আবার নতুন করে আমার দর্শকদের জন্য তোমার বেড়ে ওঠার গল্পটা একটু যদি শেয়ার করো আমাদের সাথে। সাধারণ, খুব একটা বেশি মানে বলার মতো, মানে উচ্ছ্বসিতভাবে বলার মতো কিছু না। তবে বড় হয়েছি নানা রকম ইন্সপিরেশন আমার মার কাছ থেকে পাওয়া ইন্সপিরেশনগুলো নিয়ে। আচ্ছা। যে মা বলতেন তোমাদের ভেতরে যা কিছু করতে ইচ্ছা করে সেগুলো আমাকে জানাও। যেমন আমি খুব আঁকতে ভালোবাসতাম, আমি লিখতে ভালোবাসতাম, আমার দিদির গান গাওয়ার একটা ব্যাপার ছিল। তো এইগুলো তো মা, আমরা যে বোন যে ধরনের জিনিসগুলো আমরা পছন্দ করতে হবি হিসেবে নিতে চেয়েছিলাম, মা সেগুলো আমাদেরকে হেল্প করেছেন, সাপোর্ট করেছেন, আমরা যাতে সেই দিক দিয়ে এগিয়ে যাই। যদিও মানে ইন দ্য লং রান সেগুলো আমরা হোল্ড করে রাখতে পারিনি, বাট তবুও কিন্তু আমরা আমাদের সেই আক্ষেপটা নেই যে আমি যে আঁকতে ভালোবাসতাম, যে আমি একটা বিরাট কিছু আর্টিস্ট হয়েছি তা নয়, কিন্তু আমার ওইটুকু স্কিলটা নিয়েই আমি খুব হ্যাপি ছিলে। আচ্ছা আচ্ছা। তারপরে লেখার ব্যাপারে কবিতা লিখতাম, স্কুল ম্যাগাজিনে দিতাম,
কলেজে যখন পড়তে শুরু করলাম Wow. তখন কলেজ ম্যাগাজিনে দিতাম, এগুলোতে একটু একটু আধটু লোকের প্রশংসাও পেয়েছি, একদম যে পাইনি তা আচ্ছা নয়, আচ্ছা আচ্ছা প্রশংসাও পেয়েছি। কিন্তু সেগুলো নিয়ে যে একটা মানে স্কিলফুলি আমি এগিয়ে চলবো সেগুলো নিয়ে হ্যাঁ সেটা সেই হয়ে ধরনের ওঠেনি মানে আচ্ছা স্কোপ পাইনি। আচ্ছা ফলে এই যে তুমি যে আমি যে বললাম শুরুতে যে সব পেলে ব্যর্থ জীবন, তো সুতরাং যেটুকু যেটুকু পেয়েছি সেইটুকুর আনন্দটা নিয়েই কিন্তু আমি থাকতে তুমি ভালোবাসি। এগিয়ে গেছো, আনন্দটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, আমি পারি না একদম তো বলতে পারবো না কাউকে, ইয়েস আমি পারি, আই ক্যান ডু, বাট হ্যাঁ আমি হয়তো মাস্টার পিস হইনি কিছু কিছু আচ্ছা আচ্ছা একটাতে। আচ্ছা কলেজে ভর্তি হলাম, কলেজে ভর্তি হয়ে ওখানে ইংলিশ অনার্স নিয়ে আমার আচ্ছা আচ্ছা পড়া তুমি শুরু কোন হলো। কলেজে পড়েছিলে কাকিমা? আমি ওটা ছিল এখন পুরো নামটা আমার মনে আসছে না, খুব বড় একটা নাম। আচ্ছা আচ্ছা ওটা বর্ধমান রাজার বাড়ি ছিল, হ্যাঁ হ্যাঁ বর্ধমান উইমেন্স কলেজ বলে বেশি পরিচিত পরিচিত ছিল, ছিল। আচ্ছা 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 ওখানে আমি ইংলিশ অনার্স নিয়ে পড়লাম, হুম পড়ে তারপরে আমাদের ফাইনাল পরীক্ষাও হয়ে গেল। হুম এবারে তো জীবনের জন্য তো এখন তো এগোতেই হবে, তখন হ্যাঁ, মা হ্যাঁ। বললেন আমাকে তুমি WBCS টাকে তুমি পার্সু ও করো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তখন আমি WBCS এর জন্য রেডি হতে শুরু করলাম, কোচিং কোচিং ক্লাস শুরু করলে, আচ্ছা যেমন হয় তেমন সমস্ত স্টার্ট করলাম। কিন্তু আমার মনে ইচ্ছে ছিল আমি MA ইংলিশ করি, ও MA আচ্ছা পড়াটার আমার ভীষণ ইচ্ছে ছিল। আচ্ছা আচ্ছা কিন্তু যাই হোক আমার মা চাইলেন WBCS এর জন্য রেডি হতে, কারণ সেই সময়তে আমার বাবা তখন রিটায়ার হয়ে গিয়েছেন, তখন আমাদের একটা মানে Family বাড়িতে একজন support। একটা ফ্যামিলি সাপোর্টের দরকার হয়ে দরকার পড়ছিল ছিল, ক্রমশ ভাবে। আচ্ছা আচ্ছা ফলে আমি বললাম ঠিক আছে, আমি যেটা হোক MA তো পরেও করা যেতে পরেও পারে। করা যেতে পারে, ঠিক। তারপর আমি WBCS এর জন্য করতে লাগলাম, আর ফরচুনেটলি আমি একটা ছোটখাটো চাকরির অফারও পেয়ে গিয়েছিলাম ওয়াও কাকিমা, কলকাতা শহরে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা তখন আমি কলকাতা শহরে তখন কলকাতাতে গিয়ে আমি থেকে তো চাকরিটাও চাকরিটা শুরু করলে, সাইড বাই সাইড কোচিংটা কন্টিনিউ করলে, কন্টিনিউ করতে লাগলাম, যাতে আমি এটা ফাইনালি যাতে আমি ওটাতে প্রিপারেশনটা। ইন দ্য মিন টাইম তোমাদের কাকুর সঙ্গে আমার দেখা হলো। ও আচ্ছা 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 কাকুর সঙ্গে দেখা হলো, তারপরে কাকুর সঙ্গে দেখা হওয়ার পরে আস্তে আস্তে বুঝতে পারছি আমার জীবনটা অন্যদিকে বইতে শুরু করেছে, অন্যদিকে বইতে শুরু করলো, যে দিকটা মানে মা একটু ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছিলেন, ঠিক কথায় বুঝতে পারছিলাম মার কথাবার্তাতে সব কিছুতে, বাট যেহেতু ভাগ্য বলেও তো একটা ব্যাপার আছে, তো সুতরাং আমি তখন ভাগ্যের ওপরই ছেড়ে দিয়ে আমি চলতে শুরু করলাম। তারপরে চাকরি WBCS টা আমি আর কন্টিনিউ করতে পারলাম না, স্বপ্নটা তোমার অপূর্ণই রয়ে গেল। ফলে কি হলো জানো, মানে পরের দিকটাতে যখন আমি দেখতাম যে কোনো WBCS অফিসারের সঙ্গে যদি আমার কোনোদিন দেখা হয়েছে, জীবনের ক্ষেত্রে তো অনেকের সঙ্গে তো আমার পরের দিকে দেখা হয়েছে, তোমার মনে পড়তো তখন মনে হতো যে কোনো এক সময় যদি আমি এটা কমপ্লিট করতাম, আজকে তাহলে আজকে আমি ওই ভিডিও হয়ে হয়তো সেই জায়গাতে বসতে পারতাম, একজন গেজেটেড অফিসারের সিগনেচার আমার হয়তো দিতে পারতাম গেজেটেড অফিসারকে। তারপরে আমার আরেকটা জিনিস মজা ছিল, ইচ্ছে ছিল, যেমন আমি যখন কলেজে পড়তাম, স্কুলে থাকতেও NCC তে আমি জয়েন করেছিলাম। ও তাই, NCC তে জয়েন করেছিলাম। আমার খুব মানে এই মিলিটারি ব্যাপারটা, মানে আমাদের এই ডিফেন্সের ব্যাপারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো সেই সময়তে। তো ফলে আমি মানে এবং বেস্ট ক্যাডেট হিসেবে আমি চুজ করেছিল আমাকে ওরা 26 জানুয়ারিতে ইয়েতে যাওয়ার জন্য, দিল্লি যাওয়ার জন্য। কিন্তু সামহাউ আমার মা তখন, যেহেতু আমরা 4 বোন থাকতো, মা আমাদেরকে নিয়ে থাকতো, মা একটু ভয় পেলেন, বাবা যেহেতু বাইরে থাকতেন, মা বলে না তুমি ওখানে যেতে পারবে না, ফলে সেই জায়গাটাও স্টপ হয়ে গেল, সেই স্বপ্নটাও তোমার অপূর্ণ রয়ে গেল। আরেকটা জিনিস হয়েছিল সেই সময়টাতেই, যেমন আমি যখন ক্লাস 9 এ যখন পড়ছি স্কুলে, তখন আমার স্কুল থেকে অফার এসেছিল বাস্কেটবলে জয়েন করো। আচ্ছা আচ্ছা বাস্কেটবল খেলার জন্য তখন আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে, না আমি বাস্কেটবল খেলবো, যেহেতু আমার বাবা খেলোয়াড় ছিলেন বলে, আমার বাবা ভীষণ রকম ভাবে এই ব্যাপারটা ছিল তোমাদের মধ্যে। তো বাবা খুব খুশি হয়েছিলেন যখন আমি ওখানে জয়েন করেছিলাম বাস্কেটবল কোচিং এ, এবং মানে ফরচুনেটলি হোক আর বাবার কোনো রকম একটা জিন ঘটিত ব্যাপারই হোক, আমি ওখানে ন্যাশনাল প্লেয়ার হিসেবে আমাকে ওরা চুজ করলো, আমাকে এবং সঙ্গে আরেকজন, আচ্ছা আচ্ছা তাদেরকে চুজ করলো। আমরা তখন চণ্ডীগড়ে খেলার জন্য আমাদেরকে চুজ করা হলো, আমরা চণ্ডীগড়ে খেলতে যাবো। কাকিমা আমার মা বারণ করলেন, না মেয়ে তুমি ওখানে গিয়ে কি হবে না হবে, মেয়ে হয়ে যাবে না। সুতরাং সেই ব্যাপারটাও, সেই স্বপ্নটাও পূরণ হলো না, স্টপ হয়ে গেল। দেখো কিভাবে মেয়েদের জীবনে সবকিছু অনেকগুলো না পাওয়া। তো সুতরাং এই সমস্তগুলো যখন আমি এখন বসে যখন ওই পেছনের দিকে তাকাই, তখন আমি চিন্তা করি, তখন কিন্তু কষ্ট হয়েছিল,
কিন্তু ব্যথা যন্ত্রণা এই যে একটা ব্যাপারগুলো না, ডিপ্রেশন, এইগুলো কিন্তু আসেনি। ঠিক আছে, মা বারণ করেছে, আমার যাওয়াটা হয়তো উচিত হবে না, সেই কারণে আমার হলো না। আচ্ছা কাকিমা, এই 3টে বিগ স্বপ্ন যে তোমাকে কম্প্রোমাইজ করতে হলো তোমার লাইফে, এর জন্য কি তোমার কখনো তোমার মায়ের উপর রাগ বা তোমার নিজের খুব মন খারাপ, আমরা আজকে যেটা বলি ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এই জিনিসগুলো কি তোমার হয়েছিল তখন? না গো, আমাদের সময়ে না এই জিনিসগুলো, এই ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন থেকে ডিপ্রেশন, ডিপ্রেশন থেকে ফ্রাস্ট্রেশন, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমাদের সময় কিন্তু ছিল না, জানো তো। ও আচ্ছা। দুঃখ পেয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ মানে দূর, মা আমাকে যেতে দিল না, হ্যাঁ ইস সবাই কি সুন্দর যাচ্ছে, হ্যাঁ কি সুন্দর একটা সার্টিফিকেট নিয়ে এসেছে, অন্য অন্য লোকের সার্টিফিকেট আমি হাত বুলিয়ে দেখতাম, এটা তো আমারও হতে পারতো, হতে পারতো, এরকম ঠিক ঠিক। ওইটুকু পর্যন্তই ছিল। কিন্তু এখন, এখনকার এই বয়সে এসে আমি যখন পেছন দিকে তাকাই, তখন আমি চিন্তা করি সত্যি করে তো আমার জীবনটা তো অন্যরকম হলেও হতে পারতো। এখন এই যে একটা যে জীবন চলছে, এই জীবনটার থেকে স্লাইটলি ডিফারেন্ট হতে পারতো, হয়তো আমি একটা প্লেয়ার হিসেবে হয়তো নাম করতে পারতাম, কিংবা একজন ডিফেন্সের একজন ভালো বড় কোনো অফিসার হয়ে যেতে, হয়ে ওখানে জয়েন করতে পারতাম ডিফেন্স, মানে এখন যে সমস্ত যুদ্ধ টুদ্ধ চলছে ওখানে, আমার খুব ইচ্ছে ছিল এগুলো খুব ইচ্ছে ছিল। না না কাকিমা, হয়নি, ঠিক আছে, বললাম যে প্রথম দিকটাতে সব পেলে ব্যর্থ জীবন। কথাগুলোর তোমার সাথে আলোচনার একটা পর্যায়ে তুমি বললে কাকুর সাথে তোমার পরিচয় হয়েছিল, তার জন্য তোমার একটা বড় স্বপ্ন, তোমার মায়ের একটা বড় স্বপ্ন তোমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে। এই পরিচয়টা কি ফ্যামিলি থেকে ছিল, নাকি এই পরিচয়টা তোমাদের দুজনের? না, কাকুর সঙ্গে আমার লাভ ম্যারেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাভ ম্যারেজ ছিল, এবং কাকু মানুষটাও ভালো ছিলেন, সব দিক দিয়ে ঠিকই ছিল, কিন্তু বিয়ের পরে, মানে তখন পর্যন্ত সত্যি কথা বলতে কি জানো তো, বিয়ে সম্বন্ধে এক্স্যাক্টলি আমার বিয়ে হবার পরে আমি বুঝতে পারলাম বিয়ে মানে কি। তার আগে পর্যন্ত আমার কিন্তু সেরকম একটা কিছু ক্লিয়ার পিকচার ছিল না, কোনো পিকচার ছিল না যে মানে কি হয় না সংসার কি। হ্যাঁ, আর কেন আমি, মানে মা এত আমাদেরকে এইসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য আমাদের বিজি রেখে দিতেন, যে তার মধ্যে সেগুলোর পরেও যে সংসার বলে একটা ব্যাপার আছে, এবং সেখানে গিয়ে বেশ ভালোভাবে সংসার করতে হয়, আর সংসারই বলতে কি বোঝায়, বিয়ের পরে চৌকাঠ পেরিয়ে শ্বশুরবাড়িতে ঢোকার পরে আমি বুঝতে পারলাম। তখন দেখলাম যেখানে আমার বাকি জীবনটা কাটবে, সেখানের সঙ্গে আমার ফেলে আসা জীবনের সঙ্গে আকাশ আর পাতাল তফাৎ আছে। সেই বেশি, মানে সেই অনুযায়ী আমি বলছি, আমার মা বলতেন কি, যদি তুমি সংসার করতে চাও 100% সংসার করবে, এবং নিজেকে সেখানে জলের মতো রাখবে। জল যেরকম যে পাত্রে ঢালবে সে পাত্রের রূপ ধারণ করে, বড় পাত্রে ঢাললে এত বড়, ছোট পাত্রে ঢাললে পরে তার সাইজ, ছোট গ্লাসে ঢাললে সেরকম থাকবে, জল উঁচু জল উঁচু, জল নিচু জল নিচু, প্রবলেম হবে না। তাহলে অ্যাটলিস্ট তুমি নিজে মনের থেকে তো কোনো প্রবলেম ফিল করবে না, যতই তোমার কাছে প্রবলেম আসুক না কেন, তুমি ফিল করবে না। এটা কি জানো তো, নিজেকে নিউট্রালাইজ করে রাখা, এটা একটা নিউট্রালাইজ করে রাখার একটা পন্থা। তো এগুলোকে না মেনে চললে পরে না, সত্যি দেখা যায় সংসারে যতই কিওটিক সংসার হোক না কেন, মানে তুমি নিজেকে তুমি শান্তিতে রাখতে পারবে। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার জীবনে অনেক না পাওয়ার দুঃখগুলো রয়ে গেছে। আমি তোমার কাছে জানতে চাই যে তুমি যখন ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছিলে, কারণ তুমি যখন চাকরি করতে তখন তোমার বিয়ে হলো, তোমার শ্বশুরবাড়ি অতটা সাপোর্টিভ ছিল না, কাকু চাইলেও হয়তো তোমায় সাপোর্ট করতে পারেনি। সেই সময় তোমার জার্নিটা কেমন ছিল? তুমি ক্যারিয়ারে ঠিক কতটা আগাতে পেরেছিলে বা কতটা সাকসেস পেয়েছিলে? তোমার কি কোনো রিগ্রেট আছে তোমার চাকরি লাইফ নিয়ে? এই জায়গাটাতে একটু রিগ্রেট আমার আছে, একটু আছে। কারণ কি, যে মানে আমি যেভাবে এগোচ্ছিলাম, আমি যদি একটু সাপোর্ট পেতাম, একটু সাপোর্ট পেতাম, সাপোর্টটাও কিসের জন্য দরকার, আমার নিজের জন্য না, তখন আমার মেয়ে হয়ে গিয়েছে, তখন বৃন্দা তখন হয়ে গিয়েছে, বৃন্দার স্কুল, বৃন্দার নানা রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, হ্যানা ত্যানা নিয়ে সবসময়ের জন্য তো ব্যস্ত থাকতো, তো ফলে আমাকে দুটো দিকই দেখতে হতো। কেন, কাকু তো থাকতেন না কলকাতা শহরে, কাকু থাকতেন তার যেখানে বিজনেস সেন্টার দুর্গাপুরে, ওখানেই থাকতেন, আর আমি মেয়েকে নিয়ে কলকাতায় থাকতাম। তো ফলে
ওই জায়গাটাতে একটা গ্যাপ, যদিও আমার মা এবং বাবা তখনও বেঁচে ছিলেন, ওনারা সেই জায়গাটাকে সাপোর্ট দিতে চেষ্টা করতেন, কিন্তু তবু তো ওরা তো তখন ওদের বয়স হয়ে গিয়েছে, আচ্ছা ওরা আচ্ছা তো আর বাইরের জগতের সঙ্গে তো ওরা ফ্রিকোয়েন্টলি তো যাতায়াত করার ব্যাপারগুলো তখন তো পারছিল না, ক্রমশ ক্রমশ কমে কমে আসছিল। যাচ্ছিল, সেক্ষেত্রে হ্যাঁ। যদি আমার বাড়িতে যদি ওর বাবা থাকতো, মানে মামামের কাকু বাবা থাকতেন, কাকু হ্যাঁ, থাকতেন, হুম। কিংবা কাকুর ফ্যামিলির যদি কেউ থাকতো যারা কিনা সাপোর্টটা খুব করতেন, অ্যাক্টিভলি হুম। চলাফেরা করতে পারে, আচ্ছা তাহলে পরে আমি হয়তো আমার কাজের জায়গাটা হুম হুম আমি হয়তো ভালোভাবে হয়তো করতে পারতাম। মানে তুমি চিন্তা করো, আমার জেনারেল ম্যানেজারের আমি পিএ ছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো সেখানে উনি উনি জানতেন আমার একটুখানি এই প্রবলেমটা, মানে আমাকে সাপোর্ট করার জন্য বাড়িতে ঠিক সেরকম আচ্ছা আমার ছিল না, সাপোর্ট সিস্টেমটা ছিল সাপোর্ট না, সিস্টেমটা ছিল না। হ্যাঁ হ্যাঁ উনি আমাকে বলতেন, তুমি তো অফিসটাকে তোমার বাড়ির এক্সটেনশন বানিয়ে রেখে দিয়েছো। কারণ এভাবে অল দ্য টাইম আমি অন দ্য ফোন, মানে এখানে একটা ফোন আমার অফিসের ফোন, একটা ফোন আমার বাড়ির ফোন, বাড়ির সাথে মামুন ঢুকলো কানেকশন, কিনা, হ্যাঁ মামুন হ্যাঁ গেল হ্যাঁ কিনা, কাজের লোক এসে ওকে খাবার দিল হ্যাঁ কিনা, হ্যাঁ এটসেট্রা এটসেট্রা, যেমন হয়। হ্যাঁ হ্যাঁ তো ফলে না আমি একটুখানি মানে যত যে স্পিডে আমার তোমার এগিয়ে যাওয়ার এগিয়ে কথা যাওয়ার ছিল, কথা ছিল, তার থেকে 10 পা পিছিয়ে আমি চলছিলাম। বিকজ অফ এইটা তোমার সাপোর্ট সিস্টেমের জন্য। একটা মেয়ে না যদি মানে একটা মেয়ে যদি কেরিয়ারিস্ট হয়, হ্যাঁ হ্যাঁ তার কিন্তু ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য একটা স্ট্রং সাপোর্টিভ সিস্টেম দরকার হয় আছে, এগিয়ে নাহলে যাওয়ার সে জন্য, এগোতে পারে না। একদম কারণ সে একদম, একাধারে মা, একাধারে কারো স্ত্রী, বউ, একাধারে মেয়ে। ঠিক আছে, মেয়ের ব্যাপারটাও ছেড়ে দাও, তার মেয়ের যে রোল সেটা তো অলরেডি আমরা তো ক্রস করে চলে এসেছি, কিন্তু মায়ের রোলটা তো আমাকে প্লে করতেই হয়েছে, ওটা তো ভেরি মাচ হ্যাঁ, এসেনশিয়াল ছিল। ওই জায়গাটাতে আমি একটুখানি দুঃখ রয়ে গেছে। কাকিমা, তোমাদের ওই সময় তুমি তো একজন চাকরিজীবী মহিলা ছিলে সেই সময়, একজন মাও ছিলে। আমরা যদি ভাবি আজকের জেনারেশনে আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে অনেক বেশি, তোমাদের ওই সময় কেমন ছিল এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স? না গো, কিচ্ছু ছিল না ওরকম, মানে আমরা চিন্তাই করতে পারি না এখন তোমরা যে ফ্লেক্সিবিলিটির ওপরে কাজ করো, হ্যাঁ হ্যাঁ এবং রীতিমতো আমি মানে অবাক হই এটা চিন্তা করে যে ওই সময়তে, যে সময়টা আমার ক্রাইসিস পিরিয়ড চলছিল, হ্যাঁ হ্যাঁ যে কি চাকরি Career রাখি না মেয়েকে দেখি, কারণ আমার তো সাপোর্টিভ সিস্টেম ছিল না। তো খুব ডিফিকাল্টিজ, খুব ডিফিকাল্ট তবুও হয়েছে বসকে বলে টুলে আমি মাঝে মধ্যে আমি সেটার ম্যানেজ করতে, একটুখানি ফ্লেক্সিবিলিটি আনতে পেরেছিলাম। তার জন্য অবশ্য আমার অন্যদিকে আমাকে সেটাকে স্যাক্রিফাইস করতে হয়েছে, কি না আমি প্রমোশন পাইনি, ক্যারিয়ারের বড় বড় কম্প্রোমাইজটা করতে হয়েছে। যদি আমি এটাতে যদি আমি পাই, মানে আমি যদি ফ্যামিলিকে, মানে আমার ফ্যামিলির জন্য যদি আমাকে যদি টাইম বেশি দিতে হয়, তাহলে পরে আমার প্রমোশনের দিকগুলো কম্প্রোমাইজ করতে হয়েছে আমাকে। এবং অ্যাসেসমেন্ট টাইমে, ইয়ারলি অ্যাসেসমেন্ট টাইমে আমাকে বস বলতেন তুমি কিন্তু এইসব পয়েন্টসগুলো লুজ করছো, সুতরাং তুমি ডিসাইড করো। একবার আমাকে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্সের জন্য পাঠানো হয়েছিল, ওটাতে আমি গিয়েছিলাম অ্যাটেন্ড করতে। তো তখনও কিন্তু মানে ওই ভদ্রলোক জোর করে আমাকে পাঠিয়েছেন, আমার বস জোর করে, না তোমাকে এটা অ্যাটেন্ড করতেই হবে রুবি, তুমি জানো না তুমি কতটা তোমার ভেতরে সম্ভাবনাপূর্ণ তুমি একটা ক্যান্ডিডেট আছো, তুমি যাও, তুমি করো, কোনো না কোনো একদিন তুমি দেখবে তো এটা তোমার কাছে কত হেল্পফুল হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু সেটা ওই ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্স করে আসার পরে তারপর থেকে আমি আর কোনোদিন যাইনি। আচ্ছা আচ্ছা, কারণ আমি ওই একবার গিয়েই আমি বুঝতে পেরেছিলাম যে আমার পক্ষে সম্ভব না, যাওয়া আর সম্ভব না। ফ্যামিলি সাপোর্ট এন্ড সবকিছু মিলিয়ে ফ্যামিলি আমার মানে ডেড এগেইনস্টে হয়ে গিয়েছিল, মানে এক্সপেরিয়েন্সটা খুব বিটার ছিল তোমার, ওই বিটার এক্সপেরিয়েন্স হয়েছিল। ফলে আমি চিন্তাই করলাম না, সেখানেও স্যাক্রিফাইস, ফলে লাইফটাতে অনেক স্যাক্রিফাইস করতে 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 আজকে এইখানে এসে পৌঁছেছি, মানে এই বয়সে এসে পৌঁছেছি। ফলে পেছন দিকে যখন তাকাই তখন দেখি প্রত্যেকটা স্যাক্রিফাইসের পেছনে একটা খুব সাংঘাতিক একটা মানে ইম্পর্টেন্ট, এবং হ্যাঁ ইম্পর্টেন্ট কারণ ছিল, যে কারণে আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। এমন না যে জাস্ট লাইক দ্যাট আমার ইচ্ছা হয়নি তুমি করনি, তা না, ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমার জীবনে এতটাই ইম্পর্টেন্ট থাকা যে তার জন্য স্যাক্রিফাইস করতে হয়েছে বলে সেই দুঃখটা আমাকে টাচ করেনি, কারণ আমার এই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে অ্যাচিভ করেছো, নার্চার করতে পেরেছি। কাকিমা, তুমি যেভাবে বলছো তোমার জীবনের এগিয়ে যাওয়া, তখন তুমি বললে তোমার মেয়ে চলে এসেছিল বৃন্দা তোমার জীবনে,
তো তুমি কিভাবে তোমার মেয়েকে যখন তোমার বড় করার দিনগুলো, মানে তোমার সেই সময়কার দিনগুলো, তুমি মা হিসেবে কি দেখতে চাইতে তার মধ্যে, বা কি কি স্বপ্ন তুমি চাইতে যে তোমার থেকে তোমার মেয়ে কন্টিনিউ করুক? হ্যাঁ, তুমি খুব ভালো প্রশ্ন করেছো একটা। জেনারেলি কি হয়, বাবা মা তাদের নিজেদের গোপন ইচ্ছেগুলো যেগুলো পূর্ণ হয় না, অপূর্ণ থেকে যায়, সেগুলো সন্তানের ভেতর দিয়ে সেটা করে নেবার হ্যাঁ, চেষ্টা হ্যাঁ। করে। ওরকম একটা হয়তো ইচ্ছে আমারও ছিল, সেই কারণে আমি আমি চেয়েছিলাম আমার মেয়েকে আমার মতো না হলেও ও যেন আমাকে ছাড়িয়ে যায়। আচ্ছা এটা আচ্ছা। একটা কিন্তু সবসময় যেন আমার মনে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কারণে হয়তো যে কোনো কারণে ও হয়তো ইনহেরিট করেছিল আমার কিছু স্কিল, হ্যাঁ, যেমন ও হ্যাঁ। খুব ভালো আঁকতে পারতো, আচ্ছা আচ্ছা। ও যেমন খুব ভালো পড়াশোনাতেও ভালো ছিল, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, খারাপ ছিল না, বেশ হ্যাঁ, ভালোই ছিল, হ্যাঁ, ভালোই হ্যাঁ, মার্কস পেয়ে সমস্ত পাস করেছে। হ্যাঁ, হ্যাঁ, সুতরাং আমি আর সেগুলো নিয়ে বেশি বলছি না। হ্যাঁ, হ্যাঁ। ভালোই রেজাল্ট করতো, আমার কোনো অসুবিধে ছিল না ওর পড়াশোনা নিয়ে। হুম হুম। কিন্তু যেমন ওর মধ্যে নাচের একটা ব্যাপার ছিল, আমার মা খুব ভালো নাচ করতেন। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার মা তখনকার দিদা দিনে থেকেই পেয়েছে। উৎপল দত্তের ওই সিএলটি গ্রুপের সঙ্গে মা প্রোগ্রাম করেছে। আচ্ছা আচ্ছা। তখনকার যে মাদের আমলের কথা চিন্তা করো। হুম হুম হুম। তো ওই দিক দিয়ে দিদিমার কাছ থেকে হয়তো কিছু হয়তো ইনহেরিট করেছে, ও খুব ভালো নাচতে পারতো, ওর নাচের এক মিউজিকের উপর একটা সাংঘাতিক, আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, হুম হুম ভীষণ ভালো একটা ছিল। হুম হুম। ফলে ও নাচের দিকটাতেও খুব ভালোভাবে, আর সেটাতে ওর বাবা ওকে খুব এনকারেজ করেছে আচ্ছা আচ্ছা। নাচের ব্যাপারটাতে। তারপরে ও চেয়েছিল ভালো সুইমার হতে, সুইমিংয়ে ছিল, যাই হোক তারপরের দিকে ডিসকন্টিনিউ করে দিয়েছিল পরের দিকটাতে, কারণ পড়াশোনার চাপ বেড়ে গেল। আচ্ছা আচ্ছা। আমিও খুব একটা বেশি ওকে তখন ইয়ে করতে পারলাম, চাপ কারণ দিতে তখন পারোনি হ্যাঁ, কারণ আমার অফিস, তারপরে ওর এই এত কিছু আমি পড়াশোনা ম্যানেজ করাটা। করে উঠতে পারছিলাম না। তারপরে ওর যেমন ছিল পড়াশোনার দিক দিয়ে তো মোটামুটি ঠিকই ছিল, ভালোই ছিল। এবং যেহেতু আমার একটা ভেতরে ভেতরে একটা ছিল যে আমি WBCS এ আমি বসবো, করতে পারো। তারপর তো সেটা হলো না আমার। আর ভাগ্যের জন্যই হোক আর যে কোনো কারণেই হোক, হ্যাঁ হ্যাঁ। আমি চেয়েছিলাম আমার মেয়েকে আমি IAS IPS অফিসারের, ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। সেই কারণে আমি ওকে ল পড়ালাম। ও আচ্ছা লটা আচ্ছা। সেই কারণেই ও পড়লো। পড়ে আমি ভেবেছিলাম যে ওকে একটা মানে জুডিশিয়ারি পরীক্ষা দিয়ে হয় ও গভর্নমেন্টের কোনো বড় পজিশনে, হ্যাঁ IAS IPS অফিসারের সেসব পরীক্ষাগুলো দিয়ে যাতে ও সেই সেই লাইনে যাতে চলে যায়। সাকসেসফুল ক্যারিয়ার। ওখানে আমার আনফরচুনেটলি এটা হয়তো আমারই কপাল, ও মাঝখানে ওর বিয়ে হয়ে গেল। আচ্ছা কাকিমা, একটা সন্তান বড় করতে তো আমাদের বাবা মার দুজনেরই কন্ট্রিবিউশন দরকার হয়। একদম। তোমার ক্ষেত্রে তুমি বললে কাকু তোমার কাছে ছিল না, বিজনেসের জন্য বাইরে থাকতে হতো, তুমি একা হাতে কি করে বড় করলে তোমার সন্তানকে, বা কাকুর কন্ট্রিবিউশন কতটা ছিল? দেখো সেসব দিক এই দিকে যদি বিচার করতে যাও, হ্যাঁ, যে কাকুর কন্ট্রিবিউশন কতটা ছিল, আমি এটা বলবো যে কাকু তো মানে হোল হার্টেডলি সাপোর্ট করেছে, কিন্তু ডিস্টেন্ট, প্রেজেন্ট থাকতে পারেন। প্রেজেন্ট থাকতে পারেনি। দূর থেকে ও সাপোর্ট করেছে, অল মিনস দিয়ে সাপোর্ট করেছে। আর আমি ফিজিক্যালি সেটা পারফর্ম করে দিয়েছি, যেটা আমার করণীয় কর্তব্য। জানো তো এই প্রসঙ্গে আমি তোমাকে একটা কথা বলতে পারি। আমার সঙ্গে একদিন এই ব্যাপার নিয়ে আমার অফিসের একজন HOD, আচ্ছা আচ্ছা। ওনার সঙ্গে আমার কথা হচ্ছিল। হ্যাঁ। তো তখন উনি আমাকে বলেছিলেন যে রুবি, একটা সন্তান বড় করতে গেলে পরে তাকে, সেই সন্তান যখন বড় হয় সে কিন্তু বাবার 50%, মায়ের 50% হ্যাঁ হ্যাঁ নিয়ে তবে সে 100% হয়। হ্যাঁ হ্যাঁ। তুমি যেভাবে চলছো তাতে তো ও তো 50% নিয়ে বড় হচ্ছে, বাকি কেন 50টা ব্যালেন্স মিসিং 50%টা তো পাচ্ছে না, সিন্স হি স্টেজ আউটসাইড। আউটসাইড। তো সেক্ষেত্রে তোমার মেয়ে কিন্তু পূর্ণাঙ্গ না মানসিক দিক থেকে, সে কিন্তু 50%। আমাকে কিন্তু এই কথাটা খুব ভাবিয়েছিল আচ্ছা যে আচ্ছা। সত্যি করেই তো ও তো বাবাকে তো পায় না, পাচ্ছে না। ফুল টাইম তো পায় না, হ্যাঁ হ্যাঁ ফুল টাইম আমাকে পায়। হ্যাঁ তো হ্যাঁ। আমি তর্কের খাতিরে তখন ওনাকে বলেছিলাম যে কেন, আমি তো বাবা মা দুটো দুটোরই রোলই পালন রোল করছে। আমি প্লে করছি। বলছে স্টিল বাবার একটা রোল থাকে, সেটা একদম মানে বাবারই রোল, যেটা মা কখনো সেই রোলটাকে কপি বাবার করতে পারে না। প্রেজেন্সটাই অনেক একটা কিছু। রোল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আর মায়ের, সুতরাং আপনার মেয়ে কিন্তু তোমার মেয়ে কিন্তু একটা সাইড মিসিং। 100% কিন্তু সে কিন্তু তৈরি হচ্ছে না, সে কিন্তু 50% তৈরি হচ্ছে। পরের দিকে আমি গিয়ে দেখলাম যে ও
ওর ভেতরে যে ওর ওর জীবনের ক্ষেত্রে লড়বার জন্য যে স্ট্রেংথের দরকার, সেই স্ট্রেংথটা কিন্তু ওর আমার মতো একটা ফিমেল স্ট্রেংথ, মানে ফিমেল স্ট্রেংথ, সেই 50%টা মিসিং রয়েই গেল, সেই মিসিংটা রয়েই গেল। রয়েই আমার মনে গেল। হচ্ছে যে এখন হয়তো এখন ওর বয়স বাড়ছে হ্যাঁ, যত, হ্যাঁ। ও স্লোলি একা একা থাকতে থাকতে ওর ভেতরে সেই স্ট্রেংথটা হয়তো ও ফিরে গেইন করছে আসছে। তার বন্ধু বান্ধব সবার কাছ থেকে একটু একটু হ্যাঁ, করে হ্যাঁ। নিয়ে। কিন্তু এটা কিন্তু ঠিক যে বাবা মা দুজনেরই কিন্তু সমান কন্ট্রিবিউশন না হলে একটা বাচ্চা পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ হয় না মানসিক দিক থেকে। দারুণ একটা কথা বললে এটা কিন্তু কাকিমা, সত্যি খুব করে কিন্তু দারুণ একটা ভাববার কথা বললে। বিষয় কিন্তু এটা। কাকিমা, তোমার কথার উপর বেস করেই আমি একটা কোশ্চেন করতে চাই তোমাকে। এই যে তুমি বললে একটা মেয়ে, একটা বাচ্চাকে বড় করার জন্য বাবা মায়ের 50-50 কন্ট্রিবিউশনটা খুব দরকার। আমি এখানে একটু ডিসএগ্রি করছি তোমার সাথে, কারণ আমার দেখা অনেক সিঙ্গেল মায়েরা আছে যারা সিঙ্গেল হ্যান্ডেড বাচ্চাদেরকে বড় করছে। এখন আমি বাইরে থেকে দেখতে পাই তারা অনেক সাকসেসফুল। তো তুমি যেই কথাটা বললে যে 50%টা অলওয়েজ মিসিং থাকে, তো আমি কিন্তু ওদের মধ্যে সেই জিনিসটা দেখতে পাই না। তো আমি জানতে চাই তুমি তোমার ওপিনিয়নটা তুমি যদি আরেকটু ক্লিয়ার করে বলো। দেখো, আমি যেটা বলতে চেয়েছি, মানে আমি আমার মত অনুযায়ী আমি কথা বলছি, হ্যাঁ, আমার অভিজ্ঞতা থেকে আমি কথা বলছি। একটা মা, সে একটা তার মাতৃত্বটা দিয়ে সে তার সন্তানকে বড় করে। হ্যাঁ, হ্যাঁ, আর বাবা হয় নেই কিংবা যাই হোক, যেটাই হোক না কেন, বাবার প্রশ্নটা আমি ধরছি না। একটা মা জেনারেলি কি হয় ওদের, আমরা মেয়েরা মাতৃত্ব বলতে যেটা হয় সফটনেস, কাইন্ডনেস, এই সমস্ত। আচ্ছা আচ্ছা। তো একটা বাচ্চা যখন বড় হচ্ছে, যখন তার ব্রেন ম্যাচিওর করছে, তখন বাবার একটা ফিমেল, একটা মেল স্ট্রেংথ, একটা ফিমেল স্ট্রেংথ, এই দুটো স্ট্রেংথটাই কিন্তু তার মানসিকতাটা গড়ন করতে হেল্প করে। তো সাপোর্টটা তাহলে যখন সে সফট হচ্ছে, তখন বাবার কাছ থেকে এক ধরনের সাপোর্ট পাচ্ছে, মেন্টাল, মার কাছ থেকে সাপোর্ট পাচ্ছে, ফলে ওর চিন্তাধারাটা ভীষণ ফোকাসড হয়, ভীষণ মানে এগুলো কিন্তু সব আমার নিজের ওপিনিয়ন থেকে বলছি, আমি অন্যভাবে বলছি না। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় দুজনকেই দরকার। কিন্তু আনফরচুনেটলি যদি সিঙ্গেল মামদের যদি বাচ্চা থাকে, হ্যাঁ, তাদের বাচ্চাকে যদি একলাই বড় করতে হয়, কিছু করার থাকবে না সেই জায়গাতে। সেই জায়গাটা তো মেনে নিতে হবে, যেটুকু ওদের মাইনাস পয়েন্ট থাকবে বাচ্চাদের, সেটুকু তো মেনে নিতে হবে সমাজকে, কিছু করার থাকবে না। কিন্তু দুজন একসঙ্গে থাকলে পরে আমার মনে হয় সেটাতে বাচ্চার জন্য ব্যালেন্সড হয় ওটা, ব্রেনটা। আচ্ছা, ঠিক। কাকিমা, জীবনের এই স্টেজে দাঁড়িয়ে তোমার সাথে আলোচনার মাধ্যমে যতটুকু বুঝতে পারলাম যে জীবনে তোমার অনেক স্যাক্রিফাইস, অনেক কম্প্রোমাইজ আছে। যদি মনে করো তুমি একটা কোনো অপরচুনিটি পেলে যে তুমি জীবনের কিছু কিছু জিনিস ফিক্স করতে পারবে, তুমি কি কি ফিক্স করতে? জীবনটাকে কিভাবে চেঞ্জ করতে? সত্যি যদি পাওয়া যেত, সত্যি করে পাওয়া গেলে পরে ফার্স্ট আমি যেটা ফিক্স করতাম যে আমি ইমোশনটা তাহলে আমি কন্ট্রোল করতে পারতাম, কারণ আমার মনে হয় আমি খুব ইমোশনাল থাকতাম। যে কোনো সম্পর্কের মধ্যে ইমোশনটা আমার ভেতরে বেশি মাত্রায় কাজ করেছে, যে কারণে অনেক কিছু ইচ্ছে না হলেও করেছি ইমোশনের ইয়েতে, মানে ইমোশনাল হয়ে আর কি। সেইটাকে যদি একটুখানি যদি কমিয়ে দেওয়া যেত, তারপরে আমার মনে হয় তোমার পড়াশোনাটা, WBCSটা তুমি হয়তো ওগুলো করতে, হ্যাঁ, ওই জিনিসটা। কাকিমা, আজকের তোমার জীবনের স্টেজে দাঁড়িয়ে তোমার সমস্ত কম্প্রোমাইজ, স্যাক্রিফাইসের কথাগুলো শুনে তোমার যদি আমাদের এই জেনারেশনের জন্য কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে, সেগুলো কি হবে? বাবা, নাম্বার 1 হচ্ছে কোনো ডিসিশন ইমোশনালি নেবে না। আচ্ছা, দিস ইজ নাম্বার 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাম্বার 2 হচ্ছে মেয়েদের ডেফিনেটলি ভীষণ রকমভাবে পড়াশোনাটা ফিনিশ করতে হবে, যেটা চাইছে সেই এইমটা যাতে ফুলফিল হয়, ঠিকঠাক থাকে, সেখানে পৌঁছতেই হবে। থার্ডলি হচ্ছে একজন মেয়ে ডেফিনেটলি
ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, ক্যারিয়ারটা প্রোগ্রেস করতে হবে। ক্যারিয়ারটা প্রোগ্রেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যারিয়ার প্রোগ্রেসটা অটোমেটিক্যালি করতে হবে, কারণ ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সি আনতে গেলে তো তোমার তো ক্যারিয়ারটা থেকে রিচ করতেই হবে, তোমার যেটা গোল। এই হচ্ছে আমার রিমাইন্ড করলে পরে আমার লাইফ যদি কেউ যদি রিমাইন্ড করতে যেত তাহলে পরে আমি হয়তো এইগুলো নিয়ে আবার শুরু করতাম প্রথম থেকে। থ্যাংক ইউ কাকিমা, তোমার সাথে আলোচনা করে আজকে অনেক 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 কিছু ধন্যবাদ জানতে তোমাকেও। পারলাম। অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং টু মাই শো অ্যান্ড তোমার সমস্ত অজানা কথাগুলো শেয়ার করার জন্য লাইফ র অ্যান্ড রিয়েলে।